আসসালামু আলাইকুম। বিগত কয়েকটি ভিডিওতে আমি ডিসকাস করেছি সিম্পল কম্বিনেটর এবং অ্যাট্রিবিউট সিলেক্টর সম্পর্কে, যেই ভিডিওগুলো আপনারা আমার সিএসএস এর প্লেলিস্টে পেয়ে যাবেন। এবং আজকে আমরা ডিসকাস করব আরও একটু অ্যাডভান্স লেভেলের সিলেক্টর নিয়ে, সেটা হচ্ছে সুডো ক্লাস সিলেক্টর। সুডো ক্লাস সিলেক্টর ইউজ করেও আমরা HTML এর বিভিন্ন এলিমেন্টকে সিলেক্ট করব এবং এক একটি স্টেটে বা পরিস্থিতিতে আমরা এক এক ধরনের বিহেভিয়ার বা স্টাইল করব। মানে হচ্ছে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আমাদের আলাদা আলাদা স্টাইল থাকবে। যেমন ধরুন আমার একটি বাটন রয়েছে এবং আমি যদি আমার মাউস পয়েন্টারটি ওই বাটনের উপরে নিয়ে যাই, তাহলে এক ধরনের বিহেভিয়ার বা স্টাইল আমি দেখতে পাবো। সো এই যে আমি আমার মাউস পয়েন্টারটি নিয়ে যাচ্ছি একটি বাটনের উপর, এটি হচ্ছে একটি স্টেট বা সিচুয়েশন। দেন বেসড অন দ্যাট সিচুয়েশন আমার একটি স্টাইল থাকবে। সো আমাদের অনেক ধরনের সিচুয়েশন রয়েছে, এর ভিতরে যেগুলো একেবারে পপুলার সেগুলোই আমরা আজকের এই ভিডিওতে দেখব, যেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা একটি একটি করে প্র্যাকটিক্যালি দেখব। এখন HTML ফাইলে আমি এখানে একটি h3 ট্যাগ নিয়েছি এবং একটি p ট্যাগ নিয়েছি এবং এর সাথে এটি হচ্ছে আমাদের CSS ফাইল যেখানে আমরা স্টাইলগুলো করব। এখানে আমার প্রথমটি হচ্ছে ফার্স্ট চাইল্ড এবং যার আগে একটি ক্লোন রয়েছে। এর মানে হচ্ছে প্রথমে আমি আমার HTML এলিমেন্টটি নিব, এরপর একটি ক্লোন দিব, দেন আমরা লিখব ফার্স্ট চাইল্ড। সো চলুন সেটি আমরা একটু দেখি। এখন এখান থেকে প্রথমে আমি h3 ট্যাগটি নিব, এর মানে আমি এখানে লিখব h3, এরপর একটি ক্লোন দিব, দেন লিখব ফার্স্ট হাইফেন চাইল্ড। আফটার দ্যাট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার নেই, ফর এক্সাম্পল রেড। দেন এখন আমরা দেখি যে এই ফার্স্ট চাইল্ড মানে কি। এই যে আমাদের বডি ট্যাগ আছে, এটার রেসপেক্টে এখানে আমাদের মাত্র দুইটি চাইল্ড আছে। প্রথম চাইল্ড হচ্ছে h3 এবং সেকেন্ড চাইল্ড হচ্ছে p। সো এখানে ফার্স্ট চাইল্ড মানে হচ্ছে এই যে আমাদের ফার্স্ট চাইল্ড এবং এটি আছে আমার h3 ট্যাগের ভিতরে। তার মানে আমি এইটিকে টার্গেট করেছি। সো যখন আমি রিফ্রেশ করব তখন এই h3 ট্যাগের উপরে আমি স্টাইলটি দেখতে পাবো। এখন এখানে কথা হচ্ছে আমি যদি এখানে h3 না লিখে p লিখে দেই তখন কি হবে। p লিখে আমি বললাম ফার্স্ট চাইল্ড, কিন্তু p আমার এখানে ফার্স্ট চাইল্ড হিসাবে নেই, এটি হচ্ছে আমার সেকেন্ড চাইল্ড এই বডির রেসপেক্টে। তার মানে এখন আমি স্টাইলটি দেখতে পাবো না। আবার এখানে রিফ্রেশ করি, এখন স্টাইলটি চলে গিয়েছে। চলুন আমি এখানে আরো কিছু ট্যাগ নেই। এবার দেখুন আমি এখানে এই উপরের দুইটি ট্যাগের পরেও আরেকটি ডিপ ট্যাগ নিয়েছি যার ভিতরে আমার কয়েকটি p ট্যাগ আছে। এরপরে আমি নিচে আরো একটি ডিপ ট্যাগ নিয়েছি এবং এটির ভিতরেও আমি কিছু p ট্যাগ নিয়েছি। দেন লাস্টে আমি আরেকটি ul ট্যাগ নিয়েছি এবং যার ভিতরে আমার কিছু li ট্যাগ আছে। এখন এখানে দেখুন যে কি হচ্ছে। এই ডিভের রেসপেক্টে এর ভিতরে আমার তিনটি চাইল্ড আছে, ফার্স্ট চাইল্ড, সেকেন্ড চাইল্ড এবং থার্ড চাইল্ড। একইভাবে এই ডিভের ভিতরেও আমার কিছু চাইল্ড আছে, মানে এগুলো হচ্ছে চাইল্ড এবং এই ডিভটি হচ্ছে আমার প্যারেন্ট। একইভাবে এখানে ul এটি হচ্ছে আমার প্যারেন্ট এবং এর ভিতরে আমার তিনটি চাইল্ড আছে। এই সিচুয়েশনে আমি যদি আমার CSS এর ভিতরে p লিখে দেন লিখি ফার্স্ট চাইল্ড, তাহলে কি হবে। সো আমরা জানি এই বডির রেসপেক্টে আমার ফার্স্ট চাইল্ড p না h3, তাই এটি আমার সিলেক্ট হবে না। কিন্তু আপনারা একটু নিচে দেখুন, এই ডিভের ভিতরে বা এই ডিভের রেসপেক্টে এর ভিতরের ফার্স্ট চাইল্ড হচ্ছে আমার p, তার মানে এটি সিলেক্ট হবে। আবার যদি নিচে আমরা দেখি এই ডিভের রেসপেক্টে এর ভিতরে যে আমার ফার্স্ট চাইল্ড আছে এটিও হচ্ছে p, তার মানে আমার এটিও সিলেক্ট হবে। কিন্তু এখানে আছে আমার ul, এর ভিতরে ফার্স্ট চাইল্ড হচ্ছে আমার li, p না, তাই এটি সিলেক্ট হবে না। সো এখানে আমার সিলেক্ট হচ্ছে দিস ইজ এ প্যারাগ্রাফ ফ্রম div1 এই প্রথমটি এবং দিস ইজ এ প্যারাগ্রাফ ফ্রম div2 এটি, এই দুটি আমরা সিলেক্ট করতেছি। সো এবার আমি আমার ওয়েবসাইটে আসি এবং একটু রিফ্রেশ করি। দেখুন এটি সিলেক্ট হয়েছে এবং এটি সিলেক্ট হয়েছে। এবার যদি আমি এখানে p এর পরিবর্তে লিখে দেই li, দেন আমরা কি দেখতে পাবো। দেখুন এখানে হলো গিয়ে আমাদের ul, এর ভিতরে আমার ফার্স্ট চাইল্ড হলো li, তার মানে এখানে আমার স্টাইলটি অ্যাপ্লাই হবে। সো আমি এখানে যদি আবার রিফ্রেশ করি, দেখুন নিচে এখানে আমার এটি টার্গেট করেছে। এখন আবার এখানে ধরুন আমি এই p ট্যাগের নিচে আরেকটি h3 ট্যাগ নিলাম, জাস্ট এখানে আমি কিছু লিখে দেই হেডিং 3। এবার যদি আমি এখানে h3 ট্যাগকে টার্গেট করি তাহলে কি হবে। দেখুন এই বডির রেসপেক্টে ফার্স্ট চাইল্ড হচ্ছে আমার h3, তার মানে এইটি টার্গেট হবে এবং এর ভিতরের কোনো কিছু টার্গেট হবে না, কারণ আমার এখানে h3 আছে কিন্তু ফার্স্ট চাইল্ড হিসাবে নেই। আবার ধরুন এই ডিভের ভিতরে আমি যদি প্রথমে একটি h3 নেই, এখানে আমি জাস্ট কিছু লিখে দিলাম হ্যালো। সো এখানে এই ডিভের ভিতরে আমার ফার্স্ট চাইল্ড হলো h3, তার মানে এটিকেও টার্গেট করবে এবং আমার এটিকেও টার্গেট করবে। এবার যদি আমি এখানে একটু রিফ্রেশ করি, দেখুন এটিকে টার্গেট করেছে এবং এখানে এটিকেও টার্গেট করেছে, বাট হেডিং 3 এটিকে টার্গেট করেনি। সো এটি হচ্ছে আমার ফার্স্ট চাইল্ডের কাজ। দেন এখানে আমার আরেকটি আছে লাস্ট চাইল্ড, এটি হচ্ছে জাস্ট ফার্স্ট চাইল্ডের অপোজিট। চলুন একটু দেখি। এবার
এখানে আমি লিখে দিব লাস্ট চাইল্ড, আমার এখানে H3 থাক। সো এখন কি হবে, H3 হচ্ছে লাস্ট চাইল্ড, এই বডির রেসপেক্টে এটা আছে ফার্স্ট চাইল্ড হিসাবে, তার মানে এখন আমি এটি দেখতে পাবো না। কিন্তু এই ডিবের ভিতরে দেখুন ফার্স্ট চাইল্ড হচ্ছে আমাদের P, কিন্তু লাস্ট চাইল্ড হচ্ছে আমাদের H3, তার মানে এইটি টার্গেট হবে। আবার এই যে আরেকটি ডিব আছে, এটির ভিতরে আমার H3 আছে কিন্তু ফার্স্ট চাইল্ড হিসাবে আছে, তাই এটিকে টার্গেট করবে না। সো শুধুমাত্র আমি এখানে এটিকে দেখতে পাবো। সো আমি আবার এখানে আসি, দেন একটু রিফ্রেশ করি, দেখুন হেডিং 3 এইটিকে টার্গেট করেছে। দেন আমরা এই যে nth চাইল্ড এটি একটু দেখি, এই nth চাইল্ড এটি আমি শুধুমাত্র এই ডিবের উপর অ্যাপ্লাই করব। এখান থেকে এটি আমি রিমুভ করে দিই এখন। সো আমি যদি স্পেসিফিক ভাবে শুধু এই ডিবকে টার্গেট করতে চাই তাহলে আমার লিখতে হবে ডট ডিভ 2। এখানে আমি একটি ক্লাস নিয়েছি, সেটির নাম আগে আমার লিখতে হবে। সো প্রথমে এখানে আমি লিখে দিব ডট ডিভ 2, এরপরে আমার রয়েছে p ট্যাগ, তাই আমি এখানে লিখব p। আফটার দ্যাট এখানে আমি লিখব nth চাইল্ড। এখন ধরুন আমি চাই শুধুমাত্র এইটির উপরে আমি স্টাইল দেখাবো, তখন আমার জাস্ট একটি ব্র্যাকেট ইউজ করতে হবে, দেন এর ভিতরে আমি লিখে দিব 1। এবার এটিকে আমি সেভ করি, দেন এখানে রিফ্রেশ করি। সো আমি এখানে এখন স্টাইলটি দেখতে পাচ্ছি। আবার ধরুন আমি শুধুমাত্র এই সেকেন্ড p এর উপরে স্টাইলটি দেখাতে চাই, তখন জাস্ট আমার এখানে 2 লিখে দিতে হবে। আবার আমি সেভ করি, দেন এখানে একটু আবার রিফ্রেশ করি, দেখুন এখানে চলে আসছে। একইভাবে আপনি যদি লিখেন 3 তাহলে এইটি সিলেক্ট হবে, 4 লিখলে এই 4th নাম্বারটি সিলেক্ট হবে। সো এভাবে আপনি স্পেসিফাই করে দিতে পারেন। এখন আমি যদি চাই এখানে ফর্মুলা ইউজ করে শুধুমাত্র ইভেন নাম্বারগুলো টার্গেট করতে পারি, যেমন 2, 4, 6, 8 এভাবে, বা অড নাম্বারের এলিমেন্টগুলো টার্গেট করতে পারি, যেমন 1, 3, 5, 7 এক্সেট্রা। চলুন দেখি সেটি কিভাবে করে। ইভেন নাম্বারের জন্য আমার এখানে লিখতে হবে 2n। এখন n এর ভ্যালু আপনার 0 থেকে স্টার্ট হবে এবং 1, 2, 3, 4 এভাবে যাবে। এখন এভাবে যদি আপনি মাল্টিপ্লাই করেন, যে আমার এখানে আছে 2 ইন্টু n এর ভ্যালু হলো গিয়ে 0, তার মানে 2 ইন্টু 0 মানে 0। এরপরে যদি হয় 2 ইন্টু 1 মানে 2, আবার 2 ইন্টু 2 মানে 4, 2 ইন্টু 3 মানে 6। সো এভাবে আপনার ক্যালকুলেশনটি হবে। সো এখন আমি এটিকে সেভ করি, দেন এখানে আমি রিফ্রেশ করি। আপনারা দেখুন এখানে এটি হচ্ছে আমার 1, এটি সিলেক্ট হয়নি, এটি হচ্ছে আমার 2 সিলেক্ট হয়েছে, এটি হচ্ছে আমার 4 সিলেক্ট হয়েছে, এটি হচ্ছে আমার 6 সিলেক্ট হয়েছে। এখন অড নাম্বারগুলো আমরা কিভাবে আনবো, এই 2n এর সাথে আমি জাস্ট লিখে দিব +1। সো আবার আমরা যদি একটু দেখি, এই 2 ইন্টু 0 মানে হচ্ছে 0 প্লাস 1, সো ফাইনালি আমার হচ্ছে 1। এরপরে হলো গিয়ে 2 ইন্টু 1 মানে 2 প্লাস 1 3, সো আমি পেলাম 1 তারপরে 3। আবার যদি আমি বলি 2 ইন্টু 2 মানে হচ্ছে 4 প্লাস 1 এর মানে হচ্ছে 5, সো 1 3 5 এভাবে আমি ভ্যালুগুলো পাচ্ছি। এবার আমি এটিকে সেভ করি, দেন এখানে আবার রিফ্রেশ করি। সো দেখুন এটি হচ্ছে আমার 1 3 5 এভাবে সিলেক্ট হচ্ছে। সো আমি চাইলে আমার মতো করে এগুলোকে টার্গেট করতে পারি। আবার ধরুন আমি যদি এখানে লিখে দেই 3n, এর মানে আমার টার্গেট হবে 3 6 9 এভাবে। দেখুন 3 ইন্টু 0 মানে 0, 3 ইন্টু 1 মানে 3, 3 ইন্টু 2 মানে 6, 3 ইন্টু 3 মানে 9। সো এভাবে টার্গেট হবে। একবার আমি সেভ করি, দেন আবার একটু এখানে রিফ্রেশ করি, দেখুন 3 6 9 এভাবে সিলেক্ট হবে। দেন আমার আছে nth লাস্ট চাইল্ড, এটা হচ্ছে জাস্ট nth চাইল্ডের অপোজিট। সো আমি এখানে লিখে দেই nth লাস্ট চাইল্ড, সেম আগের মতো এখানে যদি আমি লিখে দিই 1, এখন কি হবে, নিচ থেকে সিলেক্ট হবে। সো আমি এখানে একবারে রিফ্রেশ করি, দেখুন নিচেরটা সিলেক্ট হয়েছে। সো এগুলো আপনার এই li কে টার্গেট করার জন্য অনেক ইউজ করা হয়। জাস্ট আমি যদি এখানে লিখে দেই li, সবকিছু রিমুভ করে li লিখে দিলাম, তখন আমরা এই li এর লাস্টের এলিমেন্টটি দেখতে পাবো। জাস্ট রিফ্রেশ করি, দেখুন এখানে লাস্টেরটি টার্গেট হয়েছে। এবার আমরা একটু দেখি অনলি চাইল্ড এটির মানে কি। আমার এই অন্যান্য ট্যাগের সাথে আমি এখানে আরো একটি ট্যাগ অ্যাড করেছি, ডিভ ট্যাগ, এবং এই ডিভ ট্যাগের ভিতরে দেখুন আমার শুধুমাত্র একটি চাইল্ড আছে, এটাই হচ্ছে আমার অনলি চাইল্ড। এখন এখান থেকে এই ক্লাসটাকে আমি যদি টার্গেট করি, এখানে আমি লিখে দিব ডট অনলি চাইল্ড এক্সাম্পল, এরপরে আমি এখানে লিখে দেব p, দেন এখানে লিখে দেব অনলি চাইল্ড। আফটার দ্যাট এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালার আছে, চাইলে আপনি এখানে CSS এর অন্যান্য প্রপার্টি গুলো নিতে পারবেন। সো আমি এখানে কি করলাম, এই ডিপটিকে টার্গেট করছি এবং এখানে যদি আমার শুধুমাত্র একটি চাইল্ড থাকে তখন স্টাইলটি অ্যাপ্লাই হবে। সো এখন আমার একটি চাইল্ডই আছে। সো আমি এখানে একবার রিফ্রেশ করে দেই। সো অবশ্যই
অবশ্যই আমরা এখানে স্টাইলটি দেখতে পাবো। কিন্তু আমি যদি একের অধিক চাইল্ড এখানে নিয়ে আসি, যেমন আমি এখানে আরো একটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আসি, সো এখন আমার দুইটি চাইল্ড আছে, তখন কি হবে, আমরা আর এই স্টাইলটি দেখতে পাবো না। আমি একবার রিফ্রেশ করি, দেখুন এখানে আর দেখতে পাচ্ছি না। সো এটি হচ্ছে আপনার অনলি চাইল্ডের কাজ। নেক্সট আমরা একটু দেখি লিঙ্ক, ভিজিটেড, হোভার, অ্যাক্টিভ, এই চারটি আমার কিভাবে একই সাথে কাজ করে সেটি আমরা একটু দেখি। সো আমি এখানে একটি অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি এবং W3 স্কুলের লিঙ্কটি এখানে আমি দিয়ে রেখেছি। এই অ্যাঙ্কর ট্যাগের উপরে আমরা এই চারটি অ্যাপ্লাই করব। প্রথমে হচ্ছে আমাদের লিঙ্ক, যেটার কালার হচ্ছে ব্লু, মানে হচ্ছে এই যে আমার লিঙ্ক আছে এখানে দেখুন এটির কালার হচ্ছে ব্লু। এর পরেরটা হচ্ছে ভিজিটেড, মানে আমি যদি ক্লিক করে এটিকে ভিজিট করে ফেলি, মানে এই ওয়েবসাইটটিতে যদি চলে যাই, তখন এর কালার হবে পার্পল। এরপরে আছে আমার হোভার, যেটির কালার হচ্ছে রেড। এর মানে আমি যদি আমার মাউস পয়েন্টারটি এখানে নিয়ে আসি তাহলে রেড কালার হয়ে যাবে। এরপরে আমার আছে অ্যাক্টিভ, যেটার কালার হচ্ছে গ্রিন, মানে হচ্ছে আমি যদি এই লিঙ্কের উপরে আমার মাউসের লেফট সাইডে আমি যদি জাস্ট প্রেস করে রাখি তাহলে গ্রিন কালার হয়ে যাবে। জাস্ট প্রেস করে ধরে আসি, সো বাহিরে এসে আমি আবার রিলিজ করে দিই, না হলে ক্লিক হয়ে যাবে। আমি এখন এটিকে ভিজিট করিনি, সো ভিজিট করার পরে আমার কালার হয়ে যাবে পার্পল। সো আমি জাস্ট ক্লিক করে একটু ভিজিট করে আসি। সো এখন যদি আমি ব্যাকে যাই, দেখুন কালার হয়ে গেছে পার্পল, এবং হোভার করলে রেড হচ্ছে, আর প্রেস করে ধরে রাখলে গ্রিন হচ্ছে। এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই সিকোয়েন্সটি মেইনটেইন করতে হবে। প্রথমে লিঙ্ক, তারপরে ভিজিটেড, তারপরে হোভার, দেন অ্যাক্টিভ। এখানের এই হোভারটি আপনার অনেক ইউজ হয়, ইন্ডিভিজুয়ালি আমরা এটিকে অনেকভাবে ইউজ করে থাকি। চলুন এটির জন্য আমরা আরেকটি এক্সাম্পল দেখি। এবার HTML এর এখানে আমি একটি বাটন নিয়েছি, এরপরে CSS এ আমি এর একটি প্যাডিং দিয়েছি 10 পিক্সেল। এটিকে আমি যদি এবার এখানে রিফ্রেশ করি, আমরা এভাবে দেখতে পাবো। সো এটার উপরে যখন আমি আমার মাউস পয়েন্টারটি নিয়ে আসব, দেন আমরা একটু ডিফারেন্ট স্টাইল দেখতে পাবো। সেই স্টাইলটি আমরা এখন একটু করি এখানে। সো প্রথমে আমি লিখবো বাটন, এরপরে ক্লোন দিয়ে আমি লিখবো হোভার। এরপরে ধরুন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব রেড, এবং এর সাথে একটি কালার দিয়ে দিব হোয়াইট। দেন আমি লিখে দেই কার্সর পয়েন্টার। সো এটিকে একবার আমি সেভ করি। এখন যখন আমি এখানে রিফ্রেশ করার পরে এটির উপরে হোভার করব, আপনারা একটি চেঞ্জ লক্ষ্য করতে পারবেন। দেখুন আমি হোভার করতেছি, দেন আমরা অন্য ধরনের একটি স্টাইল দেখতে পাচ্ছি, যেটি এইমাত্র অ্যাপ্লাই করলাম। সো এভাবে দেখবেন যে হোভার প্রতিটি ওয়েবসাইটে অনেকবার অ্যাপ্লাই করা হয়। দেন আমরা একটু দেখি যে এমটি এটির মানে কি। এবার দেখুন এই বাটনের নিচে আমার একটি ডিভ আছে, এই ডিভের ভিতরে কিছু নেই। এর নিচে আমার আরেকটি ডিভ আছে, যার ভিতরে আমার অন্যান্য আরো এলিমেন্ট রয়েছে। সো এখানে এই ডিভটি হচ্ছে আমার এমটি। আমি এখানে লিখে দেই ডিভ, এরপরে ক্লোন দিয়ে লিখবো এমটি। আফটার দ্যাট, যেহেতু এটি আমার এমটি, তাই আমি এখানে একটি বর্ডার ইউজ করি 5 পিক্সেল সলিড রেড। এবার এটিকে আমি সেভ করি। দেন ওয়েবসাইটে একটু রিফ্রেশ করে দেখব যে আমার কোনো এমটি ডিভ আছে কিনা। সো এখানে আমি রিফ্রেশ করি, দেখুন এখানে আমার একটি বর্ডার দেখাচ্ছে, তার মানে এখানে একটি এমটি ডিভ রয়েছে, এবং সেই এমটি ডিভটি হলো এখানের এই এমটি ডিভ। সো এভাবে আমরা চেক করতে পারি যে আমাদের ওয়েবসাইটে কোনো এমটি ট্যাগ আছে কিনা। দেন আমরা একটু দেখি যে কখন এই নট অ্যাপ্লাই করব। ধরুন আমার এখানে 3টি H3 ট্যাগ আছে। এখন এখানে আমি একটি স্টাইল করতে চাই, সেই স্টাইলটি শুধুমাত্র এটির উপরে অ্যাপ্লাই হবে না, আর বাকি সবগুলোর উপরে অ্যাপ্লাই হবে। এই সব সিচুয়েশনে আমরা নট ইউজ করতে পারি। কিভাবে একটু দেখুন। প্রথমে আমার H3 এটিকে টার্গেট করতে হবে, তাই আমি এখানে লিখবো H3, এরপরে ক্লোন দিয়ে লিখবো নট। দেন ব্র্যাকেটের ভিতরে আমি আমার এই ক্লাসের নামটি দিয়ে দিব, কারণ এটির উপরে আমি স্টাইলটি দেখাতে চাই না। সো আমার এখানে আছে হেডিং, সো আমি এখানে লিখবো ডট হেডিং। এখন আমি এর ভিতরে স্টাইলগুলো লিখবো। ধরুন আমি একটি ব্যাকগ্রাউন্ড নেই ওয়েট, এটিকে সেভ করি। এবার আমি এখানে রিফ্রেশ করি, দেখুন এখানে 3টি আমার সেম ট্যাগ, বাট এটি সিলেক্ট হয়নি, কারণ এখানে আমি নট অ্যাপ্লাই করেছি, এবং বাকি H3 ট্যাগের উপরে স্টাইলটি অ্যাপ্লাই হয়েছে। আফটার দ্যাট আমরা এই টার্গেট কখন ইউজ করব সেটি একটু দেখি। আপনারা এখানে একটু ভালোভাবে মনোযোগ দেন। টাইম সেভ করার জন্য আমি বেসিক HTML এবং CSS গুলো লিখে রেখেছি। সো এখানে আমি 3টি অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি এবং নিচে 3টি ডিপ ট্যাগ নিয়েছি। এই ডিপ ট্যাগগুলোতে আমি আইডি ইউজ করেছি। প্রথমটির জন্য আমি দিয়েছি সেকশন 1, দেন নেক্সটের জন্য সেকশন 2, এবং লাস্টে সেকশন 3, এবং এই ডিপের ভিতরে আমার ধরুন কন্টেন্ট গুলো থাকবে। এরপরে দেখুন এখানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমার যে href থাকে, এর ভিতরে আমি এই ডিভের আইডির সেম নামগুলো বসিয়ে দিয়েছি। সো এই এ ট্যাগের প্রথমটির ভিতরে আমি দিয়েছি হ্যাশ সেকশন 1, মানে আমি এই ডিভকে টার্গেট করেছি। একই
একইভাবে সেকেন্ডটিতে সেকশন 2 এবং লাস্টেরটিতে সেকশন 3 দিয়েছি, মানে এই সেকেন্ড ডিভ এবং থার্ড ডিভকে টার্গেট করার জন্য। সো এর মানে যখন আমি এই গো টু সেকশন 1 এখানে ক্লিক করব, আমার এই প্রথম ডিভের কন্টেন্টটি টার্গেট করবে। আবার যখন আমি গো টু সেকশন 2 এটিকে ক্লিক করব, তখন আমার এই সেকেন্ড ডিভকে টার্গেট করবে এবং এর কন্টেন্টটি হাইলাইট করবে। সো এর জন্য আপনাকে মাথায় রাখতে হবে, আমি এখানে যেই আইডি দিব href এর ভিতরে হ্যাশ লিখে সেম আইডি আমি দিব, এবং আমি এই তিনটির জন্য একটি কমন ক্লাস ইউজ করেছি বক্স, জাস্ট স্টাইল করার জন্য, এবং যেই বেসিক স্টাইলটি আমি এখানে করে রেখেছি প্যাডিং 20 পিক্সেল, মার্জিন টপ 10 পিক্সেল এবং বর্ডার 1 পিক্সেল সলিড এবং একটি কালার দিয়েছি। সো আমি যদি এখানে রিফ্রেশ করি, আমরা এরকম দেখতে পাবো। এখন ক্লিক করলে কিছু হবে না, কারণ আমি টার্গেট এখনো ইউজ করিনি। সো এখন আমি টার্গেট কিভাবে ইউজ করব একটু দেখি। প্রথমে আমার লিখতে হবে ডিভ ক্লোন টার্গেট, এরপরে এর ভিতরে আমি লিখব হাইলাইট করার জন্য আমি একটি বর্ডার কালার দিয়ে দেই ব্লু, এরপরে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, জাস্ট এখানে একটি কালার কোড বসিয়ে দিই। সো এটিকে আমি সেভ করি, দেন এখানে আমি রিফ্রেশ করি। আফটার দ্যাট দেখুন আমি সেকশন 1 এ ক্লিক করি, সেকশন 1 কে টার্গেট করতেছে। আবার সেকশন 2 কে ক্লিক করি, এখানে সেকশন 2 এর কন্টেন্টকে টার্গেট করতেছে। আবার সেকশন 3 এর উপরে ক্লিক করি, সেকশন 3 কন্টেন্টের উপরে টার্গেট করতেছে। এবং এই যে আমাদের লিঙ্ক বার আছে, এখানে আপনি লাস্টে দেখতে পাবেন হ্যাশ সেকশন 3, মানে আমি সেকশন 3 এর উপরে ক্লিক করেছি। সো এভাবে আপনি টার্গেট ইউজ করতে পারবেন। এরপরে এখানে যে আমার ইনাবেল থেকে শুরু করে ইনভ্যালিড পর্যন্ত আছে, এগুলো আমরা ফর্মের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। চলুন একটি একটি করে আমরা একটু দেখি এখন। এবার এখানে আমি একটি ফর্ম নিয়েছি, যার ভিতরে দুইটি আমার ইনপুট ট্যাগ আছে। এর সাথে এই যে সেকেন্ড ইনপুট আছে, সেখানে আমি ডিসেবল লিখে রেখেছি। ডিসেবল মানে হলো এই ইনপুট ফিল্ডে আমি কোনো কিছু লিখতে পারবো না, এবং এই ইনপুটকে টার্গেট করে আমি এখানে জাস্ট একটি প্যাডিং এবং বর্ডার রেডিয়াস দিয়ে রেখেছি, যেটি আমরা ওয়েবসাইটে এরকম দেখতে পাবো। সো এটা হচ্ছে আমার ইনাবেল, মানে যেখানে আমি কোনো কিছু লিখতে পারবো, এবং সেকেন্ডটি হচ্ছে আমার ডিসেবল, মানে এখানে চাইলেও আমি কোনো কিছু লিখতে পারবো না। সো এখন আমার এই যে ইনাবেল এবং ডিসেবল করা আছে, এগুলোর জন্য আমি আলাদা আলাদা স্টাইল করতে পারি। এখন এখানে আমি লিখবো ইনপুট ক্লোন ইনাবেলড, এর মানে হচ্ছে যেখানে যেখানে আমার ডিসেবলড লেখা নেই সেগুলোকে টার্গেট করবে, মানে এখান থেকে এই প্রথমটিকে টার্গেট করবে। এরপরে এখানে ধরুন আমি একটি বর্ডার দিয়ে রাখি 2 পিক্সেল সলিড গ্রিন। সো এটিকে আমি এখন সেভ করি। আফটার দ্যাট এখানে আমি রিফ্রেশ করি, দেন এই প্রথমটির উপরে আমার গ্রিন বর্ডারটি অ্যাপ্লাই হয়েছে। আমি আরেকটু জুম করি, দেখুন এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। একইভাবে আমার যতগুলো ডিসেবলড আছে সেগুলোকেও আমি একটি স্টাইল দিতে পারবো। তার জন্য একইভাবে আমার লিখতে হবে ইনপুট ক্লোন ডিসেবলড, এরপরে ধরুন আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখি, একটি কালার কোড আমি ইউজ করে দিই এখানে। সো সেভ করার পরে এখানে আমি একবার রিফ্রেশ করি, দেখুন এবার উপরের এইটিকে টার্গেট করেনি, সেকেন্ডটি আমার ডিসেবল করা ছিল, তাই শুধু সেকেন্ডটি টার্গেট হয়েছে। আফটার দ্যাট আমরা একটু দেখি যে চেকড এটি কোথায় অ্যাপ্লাই করে। এবার এখানে আমি চেকবক্স নিয়েছি এবং রেডিও বাটন নিয়েছি। যেহেতু আমি এখানে চেকড ইউজ করব, এর মানে চেক বক্সের যেগুলো আমি চেক করব সেগুলোর উপর এক ধরনের স্টাইল হবে, অথবা এই যে রেডিও বাটনের যেগুলো আমি সিলেক্ট করব সেগুলোর উপরে এক ধরনের স্টাইল হবে। চলুন একটু দেখে আসি। তার আগে আমরা একটু ওয়েবসাইটে আসি এবং দেখুন যখন আমি এখানে চেক করতেছি, ব্রাউজারের বাই ডিফল্ট আমার একটি কালার দিচ্ছে, এখানে পার্পল টাইপের কালার। এখানেও যখন আমি যে কোনো একটি সিলেক্ট করতেছি আমরা পার্পল কালার দেখতে পাচ্ছি। সো এইটাকেই মেইনলি আমরা চেঞ্জ করব। এখন এখানে উপরের এগুলো আমি রিমুভ করে দিতে পারি। দেন আমি লিখবো ইনপুট ক্লোন চেকড। এবার এখানে আমার কালার লিখলে হবে না, আমার লিখতে হবে অ্যাকসেন্ট কালার। সো এইটি লিখলে আমার যে ব্রাউজারের ডিফল্ট কালার আছে সেটিকে চেঞ্জ করে দিবে। ধরুন আমি এখানে ব্লু কালার দিই এখন। আফটার দ্যাট এটিকে সেভ করি, দেন এখানে প্রথমে একটু রিফ্রেশ করি। এবার ধরুন আমি এটিকে সিলেক্ট করতেছি, দেখুন কালার হয়ে গেছে ব্লু। আবার আমি এখান থেকে এটিকে সিলেক্ট করতেছি, কালার হয়ে গেছে ব্লু। সো এভাবে আমরা আমাদের মতো করে একটি কালার ইউজ করতে পারবো। এবার এখানে যে আমার চেকবক্স আর রেডিও বাটন আছে, আমরা যদি চাই শুধুমাত্র এই চেকবক্স বা রেডিও বাটনকেও সিলেক্ট করতে পারবো। সেটি একটু দেখি। ধরুন আমি এই রেডিও বাটনটির উপরেই শুধু স্টাইলটি অ্যাপ্লাই করব। তার জন্য আমার লিখতে হবে ইনপুটের পরে আমি লিখব থার্ড ব্র্যাকেটের ভিতরে টাইপ ইকুয়ালস টু রেডিও। এবার এটাকে আমি সেভ করি। যদি এখানে লিখি চেকবক্স তাহলে চেকবক্স সিলেক্ট হবে। সো আমি রেডিও লিখেছি মানে শুধু রেডিও বাটনকেই সিলেক্ট করতেছি। সো এবার আমি এখানে রিফ্রেশ করি। আফটার দ্যাট এখানে ক্লিক করি, দেখুন পারফেক্টলি দেখতে পাচ্ছি। বাট যখন
আমি এখানে ক্লিক করব আমার ডিফল্ট কালারগুলোই আছে। এখন ধরুন আমি যদি কোনো একটি অপশন সিলেক্ট করি, এর সাথে আমার এই যে টেক্সট আছে এটির স্টাইলও আমি চেঞ্জ করতে চাই, তার জন্য আমার লেভেলটিও নিয়ে আসতে হবে সিএসএস এর ভিতরে। মানে হচ্ছে এই যে আমার চেকবক্স আছে বা রেডিও বাটন আছে, এরপরে যে এই লেভেল আছে এটিকে আমি টার্গেট করব। এবার আমি এখান থেকে এটি রিমুভ করে দেই, রেডিও এবং চেকবক্স দুইটাকেই আমি টার্গেট করব। চেকড লেখার পরে এখানে আমি একটি প্লাস সাইন দিব, তারপরে লিখে দেব লেভেল। মানে আমি যেটি সিলেক্ট করব তার যে ইমিডিয়েট লেভেলটা আছে সেটিও সিলেক্ট হবে এবং কালারটি অ্যাপ্লাই হবে। সো আমি চেকও করতে চাই এবং চেক করার পরে লেভেলের স্টাইলও চেঞ্জ করতে চাই। সো এটিকে আমি প্রথমে একটু কপি করি, কপি করে নিচে আমি পেস্ট করে দেই, এরপরে এখান থেকে এটিকে আমি রিমুভ করে দেই, কারণ এটি হচ্ছে জাস্ট চেক করার জন্য। এখন যখন চেক করার পরে সিলেক্ট করবে তখন ধরুন আমি লিখে দিতে চাই যে ফন্ট ওয়েট বোল্ড এবং এর সাথে কালার ব্লু। এবার কিন্তু আমি অ্যাকসেন্ট কালার লিখতেছি না, আমি জাস্ট লিখতেছি কালার। এটিকে আমি এখন সেভ করি। আফটার দ্যাট এখানে আমি রিফ্রেশ করে নেই। দেন এবার দেখুন এটি আমি সিলেক্ট করতেছি, এর সাথে আমার এই যে টেক্সট এটিও সিলেক্ট হচ্ছে এবং স্টাইল অ্যাপ্লাই হচ্ছে। আবার আমি এটি সিলেক্ট করি, দেখুন সিলেক্টও হচ্ছে এবং স্টাইলও অ্যাপ্লাই হচ্ছে। এখান থেকে এটি সিলেক্ট করি, সো পারফেক্টলি কাজ করতেছে। নেক্সট এই যে রিকোয়ার্ড এবং অপশনাল এই দুইটি একটু দেখি। এবার এই ফর্মের এখানে ডিসেবলড এটি কেটে আমি লিখে দেই রিকোয়ার্ড। সো রিকোয়ার্ড মানে এই টেক্সট ফিল্ডটি আপনার ফিল আপ করতেই হবে, ফিল আপ না করলে ফর্মটি সাবমিট হবে না। এবং অ্যাজ ইউজুয়াল ইনপুটটিকে টার্গেট করে জাস্ট একটি সিম্পল স্টাইল করে রেখেছি এখানে আগের মতো। এখানে আমি জাস্ট লিখে রাখি নট রিকোয়ার্ড ইনপুট এবং রিকোয়ার্ড ইনপুট। সো এই সব কিছুকে সেভ করে এখানে আমি একটু রিফ্রেশ করি। সো এখন বুঝতে পারতেছি এইটা হচ্ছে আমার রিকোয়ার্ড এবং এইটা হচ্ছে আমার নট রিকোয়ার্ড। সো ধরুন আমার একটি ফর্মে অনেকগুলো ইনপুট ফিল্ড আছে যেগুলো রিকোয়ার্ড থাকতে পারে এবং সেইগুলোকে টার্গেট করে আমি একটি স্টাইল করে দিব। ধরুন সেগুলোকে আমি একটি রেড কালারের বর্ডার দিয়ে দিব। সো আমি এবার এখানে আসি, দেন প্রথমে লিখব ইনপুট, আফটার দ্যাট ক্লোন, দেন রিকোয়ার্ড। এর ভিতরে ধরুন আমি লিখে দেই বর্ডার লেফট 8 পিক্সেল সলিড রেড। এটিকে সেভ করি, দেন এখানে রিফ্রেশ করি, দেখুন এখানে বর্ডারটি চলে আসছে। সো যেখানে যেখানে আমার রিকোয়ার্ড দেয়া থাকবে সবগুলোকে আমি সিলেক্ট করে এভাবে একটি কালার দিয়ে রাখতে পারি। এখন যেগুলো আমার নট রিকোয়ার্ড সেগুলোর জন্য আমি কি করব, চাইলে সেগুলোকেও আমি টার্গেট করতে পারি। সেটার জন্য আমার ইউজ করতে হবে অপশনাল। তার মানে এখানে আমি আবার লিখব ইনপুট ক্লোন অপশনাল, দেন এখানেও আমি একটি বর্ডার দিয়ে রাখি বর্ডার লেফট, একইভাবে 8 পিক্সেল সলিড। এবার ধরুন আমি গ্রিন কালার দিই। সো আবার এটিকে সেভ করি, এবার এখানে রিফ্রেশ করি, দেখুন এখানে গ্রিন কালার চলে আসছে। সো এভাবে আমরা রিকোয়ার্ড এবং নট রিকোয়ার্ড সিলেক্ট করতে পারি। এরপরে আমাদের রয়েছে ফোকাস, এটি আমরা একটু দেখি। সো ফোকাস মানে কি আমি আপনাদেরকে একটু দেখাই। এই ফোকাস আমি এই দুইটি ইনপুট ফিল্ডের উপরই অ্যাপ্লাই করব। সো এখান থেকে এগুলো আমি একটু রিমুভ করে দেই, দেন আবার লিখব ইনপুট ক্লোন ফোকাস। আফটার দ্যাট আমি একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করে দেই স্কাই ব্লু, এটিকে সেভ করি। এখন দেখুন ফোকাস মানে কি। ফোকাস মানে হচ্ছে যখন আমি এখানে ক্লিক করব, মানে এই টেক্সট ফিল্ডের উপরে ক্লিক করব, দেন আমি একটি স্টাইল দেখতে পাবো। আবার এই টেক্সট ফিল্ডের উপরে ক্লিক করব, আমি আরেকটি স্টাইল দেখতে পাবো। সো এখানে আমি রিফ্রেশ করি, দেখুন যখন আমি এখানে ক্লিক করতেছি মানে এটাকে ফোকাস করতেছি, তাই আমার ব্যাকগ্রাউন্ড কালার স্কাই ব্লু হয়ে গেছে যেটি আমি দিয়েছিলাম। আবার আমি সেকেন্ড ইনপুট ফিল্ডে ক্লিক করতেছি মানে এখানে ফোকাস করতেছি, দেন এখানে এই কালারটি চলে আসছে। সো এভাবে আমরা ফোকাস ইউজ করতে পারি। এবার লাস্টে আমাদের রয়েছে ভ্যালিড এবং ইনভ্যালিড, এটি আমরা একটু দেখি। এটি বোঝার জন্য এবার আমি এখানে অন্য দুইটি ইনপুট ফিল্ড নিলাম, একটি হচ্ছে ইমেইল আর একটি হচ্ছে নাম্বার, এবং দুইটিকে আমি রিকোয়ার্ড দিয়ে রাখলাম কারণ আমি জানি যখন আমরা কোনো একটি ফর্ম ফিল আপ করবো আমাদের ইমেইল এবং ধরুন আমাদের এইজ এই দুইটি আমাদের দিতেই হবে, আমরা ধরে নিলাম। সো দেখুন ইমেইলের ক্ষেত্রে কি হয়, আমাদের অ্যাট লিখে দেন আমাদের লিখতে হয় gmail.com আর yahoo.com, এভাবে ডোমেইন নেমটি আমাদের দিতে হবে। এবং নাম্বারের ক্ষেত্রে দেখুন আমি একটি রেঞ্জ ইউজ করে দিয়েছি, মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 60, মানে 18 থেকে 60-র ভিতরে আপনি যে কোনো নাম্বার দিতে পারবেন। এবং এখানে যদি আপনি এর বাহিরে কোনো নাম্বার দেন তাহলে আপনি একটি স্টাইল দেখতে পাবেন। একইভাবে আপনি যদি @ লিখে একটি ইমেইল ভালোভাবে না লিখেন তখন আপনি একটা স্টাইল দেখতে পাবেন, এবং আপনি ইমেইলটি যদি ভালোভাবে লিখেন তখন আরেকটি স্টাইল দেখতে পাবেন। সো আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি এখানে ইনপুটকে টার্গেট করব, তারপরে লিখে দিব ভ্যালিড। এরপরে ধরুন আমি একটি বর্ডার কালার ইউজ করি গ্রিন, দেন একটি ব্যাকগ্রাউন্ড কালার
কালার দিয়ে দেই, জাস্ট একটি কালার কোড আমি ইউজ করি এখানে। একইভাবে আমি আবার লিখব ইনপুট, এবার ক্লোন দিয়ে লিখব ইনভ্যালিড। এর জন্য আমি একটি স্টাইল দিয়ে রাখবো। আবার আমি দেই বর্ডার কালার রেড এবং একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি, যেখানে আবার আমি একটি কালার কোড ইউজ করি। সো এটিকে সেভ করার পরে আমি আমার ওয়েবসাইটে আসি, এখানে একটু রিফ্রেশ করি। দেখুন আমার লেখা ছিল কি রিকোয়ার্ড মানে আমার এখানে কোনো কিছু লিখতেই হবে, যেহেতু আমি লিখিনি তার মানে ইনভ্যালিড। সো ইনভ্যালিডের ক্ষেত্রে আমি দিয়েছিলাম রেড এবং ভ্যালিডের ক্ষেত্রে আমি দিয়েছিলাম গ্রিন বর্ডার কালারের ক্ষেত্রে, এবং ইনভ্যালিডের জন্য আমি দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড কালার যেটি একটু রেড টাইপের, এবং ভ্যালিডের জন্য আমি আরেকটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি যেটি একটু গ্রিন টাইপের কালার। সো যেহেতু আমার লেখা ছিল রিকোয়ার্ড কিন্তু আমি কোনো কিছু লিখিনি তাই রেড দেখতে পাচ্ছি। এখন ধরুন আমি একটি ইমেল লিখবো ABC, দেখুন লিখতেছি বাট গ্রিন হচ্ছে না, কারণ ইমেলটি আমার এখনো ইনভ্যালিড। যখনই আমি লিখবো অ্যাট, দেন যদি কোনো কিছু লিখে দেই, এখন দেখুন গ্রিন হয়ে গেছে, মানে অ্যাটের পরে তো আমার কোনো কিছু থাকবে। সো এখন এ ধরে নিচ্ছে যে আপনি ভ্যালিড কোনো কিছু লিখছেন। আবার ধরুন এখানে আমি লিখে দিলাম নাম্বারের জায়গায় 17, দেখুন এখনো রেড আছে, কারণ আমার নাম্বার থাকতে হবে 18 থেকে 60-র ভিতরে। সো আমি এখন যদি লিখে দেই 18, তাহলে দেখুন গ্রিন হয়ে গেছে। বা আমি লিখে দেই 50, তাও গ্রিন হয়ে যাবে। সো যখনই আমি লিখবো 61, তখন রেড থাকবে, কারণ 60-কে ক্রস করতেছে। আবার আমি যদি লিখে দেই 60, তখন আবার গ্রিন হয়ে গেছে। সো এভাবে ইনভ্যালিড এবং ভ্যালিডের জন্য আমরা আলাদাভাবে স্পেসিফাই করে দিতে পারি স্টাইলগুলো। আশা করি আপনি এই সবগুলো বুঝতে পেরেছেন। আর ভিডিওটি একটু লং হয়ে গেছে, এই জন্য আপনার যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।